মিহিরার টিমের সঙ্গে পাশেই বসে আছে ছবির পরিচালক বাবাই সেন, তার পাশে অভিনেত্রী সোনামা এবং ওপাশে সজল বর্মন। একদম সর্বপ্রথমেই বাবাই দাকে চলে যায় মিহিরা, এবং সেখানে ছবির সবথেকে বড় যদি কিভাবে কিছু বলা চলে, ইউএসপি বলা চলে রাহুল রায়, এবং তাকে বাংলায় প্রথম কাজ করা। তার পাশে পলাশ মুখার্জি আছে, বা এবং তোমার নর্থ বেঙ্গলের গল্পটা সেগুলো তো আছেই। এই যে রাহুল রায়কে বাংলা ছবি আনা, এবং তাকে বলা ছিল যে অনেকদিন গ্যাপও ছিল মাঝখানে শারীরিক অসুস্থতার জন্য, এই ভাবনাটা কীভাবে, আর রাহুল রায়কে এখানে কীভাবে প্রেজেন্ট করছে? নমস্কার সবাইকে। এই যে ভাবনাটা বলছে যে রাহুল রায়কে কীভাবে প্রেজেন্ট করছি বা কেনই বা ভাবলাম, অ্যাকচুয়ালি তো 90s-এর সময়ে রাহুল রায় তো একটা ফ্রেম, মানে গান তো মানুষ বেশ নিয়ে আসে। অবশ্যই কুমার শানুর গান ছিল, গলাটা গান ছিল, কিন্তু মানুষ কুমার শানুর গান শুনেছে, দেখেছে রাহুল রায়কে। সেই থেকে মানে রাহুল রায় সেই প্রেজেন্টেশন বা এতে, যেমন আমাদের সজলদারও খুব পরিচিত ছিল, মানে এর থেকে রাহুল রায় পরিচিত ছিল। তো সেখান থেকে আমাদের কথাবার্তা হলো যে আমরা বাংলায় কিছু করছি, তো এই যে কিছু করবো ইউএসপি, মানে ইউএসপি দরকার। মানে আমরা তো নতুনদের নিয়ে চাই, মানে আমরা প্রত্যেকটা ডিরেক্টর চাই প্রথম কোনো নতুন কাউকে প্রেজেন্ট করি কারোর কাছে, মানে যারা পুরোনো আছে তো দেখছে, নতুন কাউকে দেখি তার অভিনয় দেখি, কিন্তু তাদেরকে দেখার জন্য ইউএসপি লাগবে, মানুষকে আসার জন্য কাউকে লাগবে। সেখানে যদি লাগে তো মানে ওয়াই নট, আমরা বোম্বে কাউকে ধরতে গেলে তাহলে এরকম কাউকে দিতে হবে যাকে মানুষ মানে একবার আরে ওই মানুষটা, আরে ওইটা না রে, আবার সেই পুরোনো গানটা মনে করবে, সেই কি ব্যাপারটা যে আসে কি বলে ওই যে গানটা, ওই গানটাকে আমরা রিক্রিয়েশন করছি সেকেন্ড পার্টে। তাই মানে ওই রকম ভাবে ওই তার মানে ছবির সেকেন্ড পার্টও আছে, আর সেকেন্ড পার্ট তৈরি হয়ে গেছে, তৈরি হয়েছে মানে আমাদের গজলবাবু দত্ত ওখানে আবার অনেক আছে, অনেকেই আছে। তো সেইভাবে ওখানে রাহুলের একটা অ্যাকশন সিকোয়েন্সও আছে, সেইভাবেই শুট করা। আর সজলদার যেহেতু আগে থেকে পরিচয়, একটা বন্ধুত্ব সুলভ ব্যাপার ছিল, সেখান থেকে গেছিলাম। প্রথমত আমার একটু ভয় লাগছিল, তারপর তো এখন ঢুকে। আর ওই যেগুলো কেন হয়, তাহলে আমি ওই জন্যই এনেছি যে একটা ইউএসপি তো লাগবে। মানে যদি আমি এবার বাংলার, যদি আমি একটা নতুন ডিরেক্টর, একটা ভালো, যত ভালোই গল্প নিয়ে যাই, আমি একটা বড় আর্টিস্টের কাছে যেই সেই লেভেলে যদি কোনো আর্টিস্টের কাছে যাই, সে আমাকে টাইম দিতে পারবে না ওনার কাজের জন্য, বা প্রথমে নতুনদের এন্টারটেনমেন্ট করবে না, সেখান থেকে আমার কাজটাও অনেকটা পিছবে, বা এই রাসমেলা যেটা সেই সময়টা টাইমটাও বেরিয়ে যাবে। সেই জন্য আমি ভাবলাম যে রাহুল রায় কাজ করার পর তো বুঝলাম মানুষ মানে সেই মাটির মানুষ, এই বিগ বস মতন অত বড় জায়গায় উনি হওয়ার পরে তারপর অত বড় বড় জায়গায় ডাইরেক্ট সালমান খানকে ভিডিও করতে হচ্ছে, মানে এরকম ব্যাপার, এরকম লেভেলের মানে ফ্লোরে এসে নিজেই বসে থাকছে, শুয়ে থাকছে, কোনো টাইমিং নেই, রাতে কখনো যতক্ষণ হচ্ছে ততক্ষণ ডিরেক্টরের পাশে বসে থাকছে চেয়ারে, ততক্ষণ মানে আমাদের বিটিএস বলে প্রত্যেকটা বিটিএসে ডিরেক্টরের পাশে যদি কেউ থাকুক না থাকুক রাহুল হয়ে আছে, মানে এরকম একটা ব্যাপার। সেখানে ছবির গল্প বলা যায় না, মানে গল্প জানতে চাইলেও ছবির অনেক সাসপেন্সটা নষ্ট হয়ে যায়। তবু স্টোরি লাইনটা যেটা না করলে অসুবিধা নেই, আবার একটা সাসপেন্সটাও ধরে রাখা গেল, এটা কি বলা যায়? সেটাকে আমি বলছি, আমি তো পুরোটা কোনোবারই মধ্যে বলছি না, মানে কারণ হচ্ছে এই স্টোরিটার মেন থ্রিলার হচ্ছে একটি মেয়ে, যে মেয়েটি কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের স্বপ্ন দেখে কৃষ্ণকে নিয়ে, আর সে হচ্ছে ওই কুচবিহারের একটা লোকাল মেয়ে দেখানো হয়েছে, মানে একটা ভাষা রয়েছে রাজবংশী ভাষা, যেই ভাষাটাকে আমরা মানে অনেক ডিসপ্লে করেছি, ওখানকার হেরিটেজটাকে ডিসপ্লে করেছি। তো এর মধ্যেই লুকিয়ে আছে রহস্য, এর মধ্যেই আছে রহস্য, কেন হচ্ছে এই যে বলা যায় না কেনই বা মিনিরা, কেনই বা কুচবিহার, কেনই বা রাজবংশ, কেনই বা রাহুল রায়, কেন নয় বাবাই সেই এই প্রত্যেকজনকে নিজেই গল্প। যেখানে রাহুল রায়ের মতো একজন মানুষকে এখানে নিয়ে আসছো, তার পাশে নতুন নবাগত একটা পার্টের এই 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 যে সংমিশ্রণটা, বা এই যে ব্যালেন্সটা, বা এই প্রেজেন্টেশনটা, সেটা তুমি কীভাবে? দেখো, নতুন যদি বলো, আমি হয়তো অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছি, করছি, কিন্তু নতুনকে যদি আমি না নিয়ে আসি, তাহলে এর পরের জেনারেশন বাংলা মুভিকে কী দেবে? প্রত্যেকে নতুন, মানে আমি যদি
নতুন পুরোনোটাকে আমি বারবার করছি, নতুন পুরোনোটাকে হাঁটিয়ে দিই, আমি যদি ওটাকে সরিয়ে দিই, প্রত্যেকে কম্পিটিশন করে অভিনয় করেছে, মানে কেউ কারোর সঙ্গে যায়নি, মানে বোম্বের আর্টিস্ট, কলকাতার আর্টিস্ট, বলিউড, টলিউড এবং লোকাল আর্টিস্ট, প্রত্যেকে যদি আমি লোকাল আমি একটা সিম্পল ছোট একটা ক্যারেক্টার, আমি ওখানকার একটা হোস্টেলের একটি ছেলেকে নিয়ে কাজ করেছি না, একটা ওখানকার লাপ্পা বলে একটা ক্যারেক্টার ছিল, মানে কেয়ারটেকারের ক্যারেক্টার, আমার ওখানে একটা ক্যারেক্টার ডিমান্ড করছিল, তখন ওখানকার আমি অডিশন নিয়েছি, আমার কাউকে পছন্দ হয়নি। তো আমি ওই হোস্টেলে গিয়ে মানে একটা ছেলেকে বললাম, তোদের এখানের মধ্যে আমি একটা ছেলে নেবো, ওই ছেলেটা আমার পছন্দ হয়েছে, দুটো করতে হবে, ওই গিয়ে তারপরে যে অভিনয়টা করেছে, আমি বলবো যে ওর অভিনয়টা নতুন বলে দিলাম বলে, বা লাপা ক্যারেক্টারটা বলে দিলাম বলে, তারপরে বলতে পারবো না যে ও নতুন অভিনয় করেছে, কোনোদিন অভিনয় ক্যামেরায় সামনেই আসেনি, কোনোদিন অভিনয়টা স্টেজ পারফরমেন্সও করেনি, সে যে পারফরমেন্স দিয়েছে মানে পুরোনোরা ওখানে ডাউন এরকম, মানে তাই এই কম্পিটিশনটাই আমার ডিরেক্টর সোনামার কাছে আসি। সোনামা, রাহুল রায়, খরাজ মুখার্জি, বাবাই সেনের ডিরেকশন, উত্তরবঙ্গে শুটিং এবং এরকম একটা থ্রিলার ছবি, তোমার চরিত্রটা সম্পর্কে একটু ছোট্ট করে বলবে, বাবাই সেনের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স বলবে, আর রাহুল রায়ের সঙ্গে। প্রথমেই জানাই নমস্কার সবাইকে। বাবাই তার সাথে কাজ করে একটা আলাদা এক্সপিরিয়েন্স, মানে আমার মনেই হয়নি যে আমি বাড়ি থেকে বাইরে আছি। আমার মনে হচ্ছে একটা আমার আলাদা মানে অন্য একটা ফ্যামিলিতে, আমাদের নিজের একটা অন্য একটা ফ্যামিলিতে আমি আমার এই বন্ধনটা সবার সাথে পাওয়া যায় না, আর আমি পেয়েছি আমার এই বন্ধুদের সাথে। তো সবার সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। ব্যাপারটা হচ্ছে আমার চরিত্রের নাম হচ্ছে কুসুম চরিত্র। চরিত্রটা বেসিক্যালি গ্রামের একজন মেয়ে শিক্ষিকা, সে হতে চায়, মানে সে নিজের পায়ে দাঁড়াতে চায়, কিছু করতে চায়, যেটা হয়। তো তারপরে আছে আমাদের খুবই লাস্টে আমার আর আমাদের একটা আইটেম সং আছে, হিপহপ সং আছে। তো ওই সংটাও খুব সুন্দর হয়েছে। ব্যাপারটা যখন রিলিজ হবে, যখন মুভি রিলিজ হবে, সংটাও যখন রিলিজ হবে, তখন আপনারা সবাই বুঝতে পারবেন কতটা কি। কিন্তু জানতে হলে দেখতে আসতে হবে হলে, কারণ অনেক জায়গায় সব জায়গায় হিস্ট্রি আমরা জানতে পারি না, জানিও না, অনেক অনেক হিস্ট্রি আছে না। তো মানে জানতে হলে অবশ্যই দেখতে আসতে হবে, আপনারা সবাই আসবেন, দেখতে ভালো লাগে। যেটা জিজ্ঞাসা করছিলাম যে বাবাই সেনের ডিরেকশন কেমন? বাবা দুর্দান্ত, মানে আমি অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু শিখেছি, মানে আমি যেগুলো জানতামও না সেগুলো আমি শিখেছি, এরকম করে কর, ওরকম করে কর, অনেক কিছু। থ্যাংক ইউ সো মাচ বাবা। এটা কি ফিচার প্রথম? প্রথম না, 3 নম্বর মুভি। আচ্ছা, ঠিক আছে। তো একটা মুভি ছিল বাংলা হরর মুভি, ওখানে আমি লিড করেছিলাম। সেকেন্ড মুভি আমি সেটাও আমরা করছি, শুট চলছে সেটা। আচ্ছা, সেটা হচ্ছে প্যান ইন্ডিয়া মুভি, একটা হিন্দি মুভি, আর এটা হচ্ছে থার্ড। সজল, তোমার কাছে আসি। নমস্কার। চরিত্রটা নিয়ে বলো প্রথমে। আমি এখানে এমএলএ চরিত্রে রোল করছি। তো আমি অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলের ছেলে, কোচবিহারেরই ছেলে। আচ্ছা, হ্যাঁ, তুমি কি রাজবংশী? হ্যাঁ, আমি রাজবংশী। আচ্ছা, তো এই চরিত্রটার জন্য বাবা এসেছে, সেটা আমার অনেকদিন আগে কথা হয়। কুচবিহারে যখন আসে, তখন আমি বললাম যে এরকম একটা মুভি করার জন্য খুব ইন্টারেস্টেড। যে আমি বললাম যে আমার আপনি কুচবিহারটা যেতেছেন, এটা একটা 1949 সালে এটা ভারতবর্ষের সাথে মার্চ করেছিল কোচবিহার। এটা আলাদা একটা প্রদেশ ছিল, তো মহারাজাদের আন্ডার ছিল। তো সেখান থেকে এটা কিন্তু টোটালটাই হিস্টোরিক্যাল প্লেস। আর কুচবিহার শহরটা কিন্তু হেরিটেজ স্পট, আপনারা জানেন। তো সেখানকার রাজবাড়ি, মদনমোহন বাড়ি, রাজখানাটাও হেরিটেজ। তো বাবাই শুনে খুব খুশি হবে যে না, আমাকে তাহলে এইরকম ধরনের মুভি করতে চাই। তো আমি বললাম দেখুন, নর্থ বেঙ্গলে অনেক শুটিং হয়েছে, তো নর্থ বেঙ্গলকে নিয়ে ভেবে, স্টোরিকে নিয়ে ভেবে আজ পর্যন্ত কোনো ডিরেক্টর কলকাতাতে করেনি। এটা আমি কোচবিহারের ছেলে হিসেবে বলছি, নর্থ বেঙ্গলের ছেলে হিসেবে বলছি, যাতে রাজবংশীর ছেলে হিসেবে বলছি, যে সেখানকার কৃষ্টি কালচার আজ পর্যন্ত কেউ উঠিয়ে ধরে। তো এটা ভালো লেগেছে যে বাবাই সেন সেই ওখানে গিয়ে এই কাজটা করেছে। সেটা শুধু আমাদের এখানে না, সারা নর্থ বেঙ্গলবাসীর কাছে একটা গর্বের বিষয় যে আমরা এরকম একটা স্টোরি পাচ্ছি, নর্থ বেঙ্গলের কালচার থেকে শুরু করে কৃষ্টি, সেখানকার মেলা, সেখানকার যে হেরিটেজ
স্থানগুলো আছে সে 200 বছর 250 বছরের পুরনো। সেখানকার আপনি জানেন যে আমাদের উত্তর ভারতের মধ্যে সবথেকে বড় রাজবাড়ি কুচবিহার রাজবাড়ি, এত সুন্দর রাজবাড়ি, সে রাজবাড়ির ভিতরে শুরু হয়েছে মদনমোহন মন্দির, যেখানে যেই মদনমোহন যাকে নিয়ে এই মুভিটার ঘটনা, সেই মদনমোহনটার টোটালটাও সোনার গরু, সেটা মহারাজা জগদ্দত্ত দীপেন্দ্র নারায়ণ। সেখানে কুচবিহার থেকে শুরু করে শঙ্করদেব যে আছে, আসামের যে ধর্মগুরু শঙ্করদেব, আসামেতে 500 বছর আগে যে দেহত্যাগ করেছিল মধুপুর মন্দির, সেইখানে শুটিং হয়েছে, সেখানকারও কি আছে। টোটাল নর্থ ইস্টের হিস্ট্রি মিলে এই মুভিটাকে করা। তো আমি বলবো এটা একটা অন্য ধারা মুভি। এখানে নায়ক বেসিস মুভি, যে একটা নায়ক আছে নায়িকা আছে সে ধরে না, সবাই এখানে লিড রোল করেছে। মুভিটা একদমই অন্যরকম, মাটির কালচার আছে সেখানে, সেখানে একটা মাটির গান আছে, রাজবংশীয় গান আছে। সেই রাজবংশী গানটা আমাদের যেহেতু হিন্দিতে হচ্ছে, সেখানে আমরা হিন্দিতে রাজবংশী গানটা আমরা রাজবংশী ভাষাতেই রাখছি। তার কারণ হচ্ছে সেই রাজবংশী গানটাকে লোক জানুক যে এটা রাজবংশী সং, রাজবংশী গানের মাধ্যম দিয়ে আজকে লোক জানতে পারে। এরকম আমরা দেখেছি অ্যানিমেল মুভিতে আপনার জামাল কাদের গান দেখেছি। তো সেই গানের মাধ্যমে জামাল কাদু মানে আমরা জানতাম না, কিন্তু তারপরে যদি জামাল কাদু মানে জামাই হতো। তো বেসিক্যালি এইরকম রাজবংশী গানের মধ্যে কিছু কিছু ওয়ার্ড আছে যে লোক তখন জানবে, যখন গান শুনবে তখন লোক জানবে এটার মানে। তো আমি যে আগামী দিনে বাবাই শিল্পীরা এগিয়ে আসে, আমি চাইবো যে আরও ডিরেক্টররা আরও যেন এইরকম যেরকম ছোটো ছোটো এরকম শহর আছে সারা ভারতবর্ষে, নর্থ ইস্টে বিশেষ করে অনেক রকম কালচার আছে, এগুলো যদি মুভির মাধ্যমে উঠিয়ে আনা যায় তাহলে সেখানকার জনজাতি, সেখানকার কালচার লোক জানবে। আমি সবার কাছে কী করবো যে এই জিনিসগুলো একটু তুলে ধরুন, অন্য ধারার মুভি করুন, লোক একটু অন্য কিছু পছন্দ করে, নতুনদেরকে সুযোগ দেন। প্রতিভা অনেক আছে, খুঁজতে হবে, গ্রামে যেতে হবে, প্রতিভার কম নেই, কিন্তু খুঁজতে হবে। যদি আপনি একটা লোক নিয়ে বলেন যে না একে নিয়ে আমি করবো, আর আমার দিক থেকে এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে প্রতিভা আছে, খুঁজতে হবে, নতুনদেরকে কাজের সুযোগ দেওয়া হবে, তাতে আমার মনে হয় যে ভালো লাগবে, সবারই ভালো লাগবে। আর সবাই আশা করি হলে আসবেন, মুভিটা দেখবেন, তাহলেই আমাদের খুশি হবো আমরা। একটু বাবার কাছে তুমি ছবি গল্প বলার পাশাপাশি তার যে কালচার, তার যে কৃষ্টি কালচার এবং সেখানকার যে বিখ্যাত জিনিস যেটা সবাই বলছিল, সেগুলো তুমি তুলে ধরেছো আর কি, এবং সেখানকার মানুষকে দিয়ে অভিনয় করাচ্ছ। এটা 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 তোমার কোথাও একটা যে এটা একটা সূচনা হয়ে গেল যে যেখান কালচার, সেখানকার যে বিখ্যাত গল্প জিনিস, এগুলোকে প্রেজেন্ট করবো, যে শুধু গল্প বলো না, গল্প বলার সাথে সাথে তার কালচারকে তুলে দেওয়া আর কি। এটা কি মোটামুটি তোমার পরের ছবিগুলো তো এই ভাবনাটা দেখা যাবে? পরের ছবিগুলোতে ভাবনা দেখা যাবে বলতে, পরের ছবি অলরেডি তিনটে আমার রেডি হয়ে গেছে অলরেডি ভাবনা। ওখানে আমরা ওই কালচারটা যেমন আছে আমাদের শিল্পীতে একটা সাউথ ইন্ডিয়ান কালচার, পুরো সাউথ ইন্ডিয়ান কালচারটাই দেখা হয়েছে। ওটা অলরেডি মানে যখন ছেলেটি সাউথ ইন্ডিয়ান, তো কালচারে মানে মানুষ দেখে মনে আমরা সাউথ ইন্ডিয়ান মুভি দেখছি, আবার বাঙালি ফ্যামিলিতে দেখলে বাংলা। তো পুরো কেন আমরা যেটাকে দেখছি সেটা যদি ফিল করছি, সেটা কালচারটাকে যদি না তুলে ধরি, আমার মনে হয় না সেটা সব জায়গায় সম্পূর্ণ হচ্ছে। এবার কমার্শিয়ালের ক্ষেত্রে বা কোনো সময় পরিস্থিতি হয় না, সেখানে হয়। আমার পরিস্থিতি হয়েছে, আমার ভাগ্য ছিল যে ওখানকার চেয়ারম্যান থেকে শুরু করে আইসি, এসপি, আপনার বিডিও, এসডিও, ওখানকার প্রত্যেকে আমাকে সহযোগিতা করে দিয়েছে, তুমি তোমার ফাঁকা ময়দান তুমি খেলো, তোমার যেটা দরকার সেটাই আমরা আছি। তো আমার অত বড় মেলা, 50,000 ক্রাউডের মধ্যে মেলা, প্রপার আমার 50-60 জন টেকনিশিয়ান, অত আর্টিস্ট নিয়ে প্রপার শুট, মন্দিরে শুট, রাজবাড়ির ভেতরে শুট, ওখানকার থানায় শুট, ওখানে মানে আরেকটা মন্দির আছে আসামের মন্দির, ওই মন্দিরে শুট, মানে প্রত্যেকটা জায়গায় সমস্ত জায়গায় সহজ হতে পেরেছে। দিন ভোর রাত সারা রাত কাজে চলবে, এমনকি মানে এক একদিন শুরু হয়েছে কি সকালে কাজ শুরু হয়েছে, পরের দিন সকালে শেষ হয়েছে। মানে আমরা টানা মানে ব্রেক দিয়ে গেছে, টানা বলতে কিছু কিছু ব্রেক রেখেছি, তাও মুভিটা আমরা 30 থেকে 35 দিন লেগে শুট করতে, যেহেতু অনেক ক্রাউড ছিল, অনেক কিছু ছিল, খুব মানে সিন নিতে আমাদের অনেক দেরি হয়েছিল, মানে এতভাবে হয়েছে। তো কালচারটাকে আমরা তুলতে পেরেছি, এর জন্য সহযোগিতাটা পেয়েছি, নাহলে কালচারটা পারতাম না, তাহলেও আমাকে একটা সেট তৈরি করে করতে হতো, বা ওখানকার লোক পেতাম না, আমার নতুন করে ক্রিয়েশন করে করতে হতো, বা ওখান থেকে যদি আর্টিস্টের সহযোগিতা না পেতাম তাহলে আমাকে ওই আর্টিস্টের মতন করে আর্টিস্ট তৈরি করতে হতো, ঠিক আছে। কিন্তু ওদের যে মনোভাব ওটা পেয়ে গেছি, আমি ওদের ভাষাটা পেয়ে গেছি। আমাকে ভাষা লিখতে হয়নি যে এই ভাষাটাকে এইভাবে বলে, যে আমি খাবো ওখানে কিভাবে বলে, সেটা ওখানে আমি শুধু খাবোটা লিখে দিয়েছি, খাবোটা কিভাবে বলে ওরা বলে দিয়েছে, যদি আমি ওখানকার কোনো ক্যারেক্টার থেকে বলেছি। তো আমার মতে মনে হয়েছে যে আমার এইটা আমার দিক দিয়ে আমি সাকসেস। এবার পাবলিক বা অডিয়েন্স যারা আছে তারা কীভাবে নিচ্ছে সেটাকে,
তাছাড়াও একটা ওয়েস্ট বেঙ্গলের এত ভালো একটা হেরিটেজ এরিয়া, সেটা ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজমটাকেও ডিসপ্লে করছে। এটাও পাবলিকের কাছে এটাও যাওয়া উচিত যে একটা ওয়েস্ট বেঙ্গলে এত বড় একটা ট্যুরিস্ট এরিয়া আছে, সেটাকে একটা মুভির মাধ্যমে পুরো তুলে ধরা হচ্ছে। সজল যেটা বলছিল ছবিটা একটা রাজবংশী গানও আছে, গান টোটাল কটা আছে? টোটাল গান 4টে আছে। আর মুভির মধ্যে 5টা দেখা যাবে, একটা গানকে দুটো আচ্ছা, ভাগ আছে, আচ্ছা। 5টা গান আছে, কিন্তু এমনি 4টে গান আছে। তার মধ্যে একটা হিপ হপ, একটা এমনি রোমান্টিক সং, একটা রাজবংশী গান স্যাড সং যেটা যাবে, আর একটা মাইথোলজিক্যাল পুরো ভক্তি গীত দিয়েছে, কৃষ্ণকে দিয়ে যেতে গল্প, মানে ওই গল্পটাই বারবার মুভির মধ্যে পেয়ে যাচ্ছে। মোটা টোটাল 4টে গান, ওটাকে আমরা মুভি হিসেবে 5টা করা হয়েছে। ছবি তো ট্রেলার রিলিজ হয়ে গেছে, কবে নাগাদ আসছে? নেক্সট মান্থেই আছে, সেপ্টেম্বরেই আমাদের রিলিজ হচ্ছে। ডেটটা আমি এখন বলছি না, ডেট রিলিজের ডেট আমরা ঠিক করেছি, যে আমরা ডেট রিলিজ করবো, তো সেদিনকে ডেট রিলিজটা করবো। আর রিসেন্টলি আমরা আই থিঙ্ক 28 বা 30 তারিখের মধ্যে, এখন কাল পরশু বলে দেবো, রাজবর্মনের যে আইটেম সং যেটা করেছি আমরা, যেটা দুজনই অভিনয় করেছে, আমাদের অমর ইন্ডাস্ট্রি ওই কোরিওগ্রাফি করেছে, তো ওই গানটা আমরা রিলিজ করবো, যেটা পুজোতে আই থিঙ্ক মানুষ নিতে হবে, মানে পুজোতে চলে না, ধামাকাদার ব্যাপার। ধামাকা, মানে পুজোতে এই বিষয়ের জন্য নাচবো, এই নাচবো, সোনামা সোনাময় পারবো। সোনামা কাছে জেনে আইটেম মানে একটা ধামাকাদার ব্যাপার থাকবে আর কি, এবং সেটা পুজোর আগে তো রিলিজ করে সেটাও দারুণ একটা ব্যবসা, সেটা যদি বলে আইটেম শুটিং তার ব্যাপারটা নেই। সংটা যদি বলি, সংটা টক ঝাল মিষ্টি, আর আমিও টক ঝাল মিষ্টি, সব মানে মিলেমিশে একাকার। তো আমার কয়েকটা হচ্ছে রসগোল্লা মিষ্টি, তো আপনারা দেখবেন। খুব খুব সংটা তো খুবই ভালো হয়েছে, রাজবর্মন গিয়েছেন, মানে অ্যাকচুয়ালি ডান্সের সং, মানে যে শুনবে তার নাচটাই আসবে। হয় না যে অনেক সং হয় না যে আইটেম সং, হিপ হপ সং, বাট ওই নাচের ওই বিটটা আসে না। এই সংটা শুনলে নাচ আসবেই আসবে, খুব সুন্দর সং। সজল কি তুমিও নেচেছো? হ্যাঁ, একদম একদম। হ্যাঁ আমি দেখেছি, তো ভালো লেগেছে গানটা। এবং সোনামা নাচাবে, মানে দর্শক নাচাবে, অবশ্যই নাচাবে, যেহেতু এটা এই গানটা একদম মুভির ইন্ট পর্যায়ে চলে যেতে গানটাকে। তো এটা একদম একদম সামনে পুজো, এখন বই দেখতে কিছুটা আর কি করতে হয়, সেই জন্য এই গানটাকে হয়তো মুভির লাস্টে করাতে কম্প্রোমাইজ করা হয়েছে। তো গানটা খুবই ভালো লাগে। আইটেম সং বলতে যে সেই ধরনের আইটেম সং সেটা না, এটা একটা মানে ভালো লাগে, মানে সভ্য বলতে সেই রকম ধরনের আইটেম সং বলতে আমরা যেগুলো বুঝোই সেরকম ধরনের আইটেম সং এটা না। ভালো লাগবে গানটা, খুব মানে রাসমেলাকে নিয়ে করা, মানে আমাদের গানগুলো যেগুলো আছে, মানে গানগুলো টোটাল মনে করুন যে মাটির গানই আপনি বলতে পারেন। এই যে আইটেম সংটা এটাও রাসমেলাকে নিয়ে, তোকে নিয়ে ঘুরতে যাবো আমি রাসের না, এরকম ধরনের ওখানেও মাটি, হ্যাঁ ওখানেও মাটি, টোটাল প্রত্যেকটা গানগুলো যেগুলো আছে সবগুলোই মনে করেন যে মাটি, তোকে নিয়ে ঘুরতে যাবো, তোকে কিনে দেবো চুরি মালা, এই গানগুলোকেই ঢোকানো হয়েছে। তো ওই রকম ধরনের আইটেম সঙ্গে লোকে একটা আছে আইটেম সং, মানে গানটা একটু অন্য সেরকম না, ভালো লাগবে পুজোর মধ্যে সবাই। আর এই মুভিটা সবাই ছোটো বাচ্চাদের কিনে দেখতে, আশা করবো সবাই আসবেন দেখতে। সজলের প্রথম ফিচার ফিল্ম নিশ্চয়ই দর্শকের ভালো লাগবে, এবং অন্য রকমভাবে প্রেজেন্ট করেছে, অন্য রকম কাহিনী এবং নারী কেন্দ্রিক, এবং উত্তরবঙ্গের রাজবংশ সেটাকেও তুলে ধরেছ। আমাদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা তোমার প্রতি এই ছবির জন্য থাকলো। আর এমন কিছু জিজ্ঞেস করে তুমি এখানে আরো চমক রেখেছো, সেটা কি ছবিতে বলবে নাকি এমন কিছু চমক আছে? চমক বলতে চমক তো আছে অবশ্যই, সেটা ছবিতে বলবেই, যে কৃষ্ণের ক্যারেক্টারটা করেছে এখানে, আমরা পোস্টারে একটা কৃষ্ণ দেখবো, মানে বাল কৃষ্ণ, অ্যাকচুয়ালি কৃষ্ণ বলতে বাল কৃষ্ণ। ওই কৃষ্ণের ক্যারেক্টারটা দুটো বাচ্চা দেখানো হচ্ছে, একটি আমার মেয়ে আছে 4 বছরের বাচ্চা, ওই কৃষ্ণ পোস্টারেও আছে কৃষ্ণ ক্যারেক্টারটা, যে পোস্টারে যে ক্যারেক্টারটা, আরেকটা ওখানে লোকাল ছেলে আছে, অসাধারণ অভিনয় করেছে যে বাল কৃষ্ণ। মানে অভিনয় বলতে যে কৃষ্ণ একটা আসলে তাকে যে মায়া লাগে, মানুষ যে ভাবে হ্যাঁ কৃষ্ণ, অ্যাকচুয়ালি কি কোচবিহারের মধ্যে এদের তো, মানে আমি যদি যেহেতু কলকাতাতে বসে আছি, তাহলে আমি চাইলে তোকে আমার সামনে আনতাম, বোঝাতাম, ঠিক আছে। তো এই চমক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে নতুন পুরোনো সব বলা হলো না, নতুন পুরোনো যেমনি গানের যে বসুন চর্চা 4টে গান বেরোবে, সঙ্গীত মিউজিক কে করছে, সেটাই আমি বলতে চাই। মিউজিক কিন্তু মানে এমন খুব যে নাম আছে না, কিন্তু নতুন দুটো ছেলে মিলে মানে মিউজিকটা করছে, সোম সুমন বলে,
তারা চেষ্টা করছে মানে এমন কিছু দিতে যাতে নতুনদের সঙ্গে কম্পিটিশন করা যেতে পারে, লাইভ করা আছে। গান গেয়েছে, রাজবর্মন গেয়েছে, রেনিসা গেয়েছে, রেনিসা বলছে যে কিন্তু আপনার ইন্ডিয়ান আইডল গেছিল, সবসময় কাজ করছে, হয়তো সেইভাবে প্রচার নেই, আমাদের গানের মাধ্যমে কিন্তু প্রচার আসতে পারে। তো টুইস্ট হচ্ছে নতুন আর পুরনো সবাইকে নিয়ে একটা প্রচেষ্টা, কালচার, ট্যুরিজম, এভরিথিং টোটালি। তবে অনেক অনেক ধন্যবাদ, তোমার ছবি দর্শকদের ভালো লাগুক। সোনামা, তোমার ছবি, তোমার চরিত্র, সাথে তোমার যে আইটেম, যে ডান্স আছে সেটাও দর্শকদের ভালো লাগবে। পাশাপাশি সজলের যে ক্যারেক্টারটা, তুমি তার ওই মাটি থেকে মাটির চরিত্রও নিয়ে এসছো আর কি। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। ছবিটি সেপ্টেম্বরের সঙ্গে রিলিজ করবে। অনেক অনেক শুভেচ্ছা থাকলো এবং রাহুল রায়ের অভিনয়, বাংলা অভিনয় দেখার জন্য আমরা মুখিয়ে থাকলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই, থ্যাংক ইউ।